ইফাতকে দেখে শায়ান কয়েক মিনিট স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। নিঃসন্দেহে ইফাত শায়ানের থেকে ভালো দেখতে। দামি গাড়ি করে এসেছে, মুখে লেগে আছে একচিলতে হাসি। না চাইতেও তুলতুল ইফাতের চোখে চোখ পড়াতে একটু হাসে, যেটা আর সহ্য হয় না শায়ানের। তুলতুল, আমি এদিকে আছি, তোদের কেনাকাটা শেষ হলে আমাকে কল করিস। বলি আর এক সেকেন্ডও দাঁড়ায় না, দ্রুত পা ফেলে চলে যায় শায়ান। তুলতুল শায়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তুলতুল চলো। ইফাত তুলতুলের হাত ধরে। তুলতুল হাত ছাড়িয়ে নেয়। ইফাত ভ্রুকুচকে তাকায়। কি? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে ইফাত। অনেকেই আছে, আমতা আমতা করে বলে তুলতুল। এই, তুমি এত বোরিং কেন বলো তো? এখানে অনেকে হাত ধরে হাঁটছে, ইটস নর্মাল। ইফাত ফোঁস করে শ্বাস নিয়ে বলে। তুলতুল মাথা নিচু করে থাকে, কিছু বলতে পারে না। কি করে বলবে আপনার ছোঁয়া আমার ভালো লাগে না? পাশাপাশি হাঁটতে পারবে নাকি এখানে অনেকে আছে বলে 10 হাত ফাঁকে ফাঁকে হাঁটতে হবে? বিরক্ত হয়ে বলে ইফাত। তুলতুল কিছু না বলে হাঁটতে শুরু করে। ইফাত আরও চোখে একবার তাকায় তুলতুলের দিকে। ভাগ্যিস মেয়েটার রূপের মায়া ফেসে গেছে ইফাত, না হলে একে কিছুতেই বিয়ে করতো না। আনরোমান্টিক বোরিং একটা মেয়ে। তবে ব্যাপার না, বিয়ের পর রোমান্টিক বানিয়ে দেব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বেবি। বাঁকা হাসি ইফাত। তুলতুলের বুকটা কাঁপছে। শায়ান কি কষ্ট পাচ্ছে? রেগে গেছে? এখন কি নিজের ক্ষতি করবে? চোখ দুটো ভিজে ওঠে তুলতুলের। অদ্ভুত এক বাঁধনে জড়িয়ে গেছে। মনটাকে শক্ত করে নেয় তুলতুল। একদম নরম হওয়া যাবে না। 3টে বছর যাবৎ ইফাদের সাথে তুলতুলের বিয়েটা ঠিক হয়ে আছে। পুরো জেলায় রটে গেছে কথাটা। এখন অন্য চিন্তা মাথায় আনা যাবে না, একদম না। তুলতুল ভুলভাল কিছু করলে বাবা ভীষণ কষ্ট পাবে। বাবা তো হার্টের রোগী। যদি কিছু হয়ে যায় একদম মেনে নিতে পারবে না তুলতুল। কালকেই চলে যাবে শায়ানের বাড়ি থেকে। যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়। তুলতুল মায়া পড়ার আগেই মায়া কাটিয়ে ফেলবে। ওই যান, কখন থেকে ডাকছি? ইফাত তুলতুলের সামনে দাঁড়িয়ে বলে। তুলতুল চমকে ওঠে। শায়ানের চিন্তায় এতই মগ্ন ছিল যে ইফাতের ডাক শুনতে পায়নি। তুলতুল ইফাতের দিকে তাকায়। ইফাত ভ্রুকুচকে তুলতুলের দিকে তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায়। সাথে সাথে চোখ সরিয়ে নেয় তুলতুল। বুকটা ধক করে ওঠে। সরি, আমি শুনতে পাইনি। তুলতুল ঋণী নিয়ে বলে। ইটস ওকে, চলো আংটি চুজ করতে হবে তো। চলুন। শাহেদা বেগম কল করে তৌফিক রহমানকে। ভাই, একটা কথা বলতে চাইছিলাম। জানিস, আজকে আমি খুব খুশি। এখনই ইফাত ছবি পাঠিয়েছিল, দেখলাম কত হাসি খুশি দুজন একসাথে ছবি তুলেছি। এতদিন চিন্তায় চিন্তায় থাকতো তুলতুল মা বোধ হয় ইফাতকে মানবে না। না মানতে পারলে নিজেকে খুব অপরাধী মনে হতো। ইফাত খুব ভালো ছেলে, এরকম ছেলে লাখে একটা। আমার মেয়েটা বড্ড ভাগ্যবতী, তাই তো এত ভালো বর পেয়েছে। শোন বোন, কাল ঢাকা যাব আমি। বুকের ব্যথাটা খুব বেড়েছে, চেক আপ করাবো। তোদের বাড়িতে যাব, কিন্তু থাকবো না। তুলতুলকে নিয়েই ফিরবো। এই মাসেই এনগেজমেন্ট করার কথা বলছি ইফাদের বাবা। আমিও না করিনি, 3 বছর তো হলো। এবার 4 হাত এক করে দেব। খুশি খুশি গলায় বলেন তৌফিক রহমান। শাহেদা বেগমের চোখ দুটো ভিজে ওঠে। কি করে সান্ত্বনা দেবেন এখন শায়ানকে? কি বলবে? শায়ান কিভাবে রিয়েক্ট করবে? ছেলেটা ছোট থেকে ভীষণ জেদি। বোন শুনছিস? তৌফিক রহমান বলে। দাওয়াত এখনই দেব না, বাড়িতে গিয়েই দেব। আচ্ছা। শাহেদা বেগম ফোন রেখে দেয়। বৌমা, কি হলো? মমতা বেগম বলে। শাহেদা বেগম শাশুড়িকে জড়িয়ে কেঁদে ফেলে। মা, আপনি একটু আমার আব্বাকে সামলে রাখেন। দোষটা বোধ হয় আমারই। ছোট থেকে যা চেয়েছি তাই দিয়েছি, কখনো না পাওয়ার যন্ত্রণা বুঝতে দেনি। এখন কি করে সামলাবো ছেলেকে আমি? মমতা বেগম চোখ বন্ধ করে শ্বাস নেয়। ইফাদের সাথে ঘুরে ঘুরে অনেক কিছু কিনেছে তুলতুল। ইফাত কিনে দিয়েছে পছন্দ করে। তুলতুল হ্যাঁ না কিছুই বলেনি, শুধু রোবটের মতো ইফাদের পেছন পেছন ঘুরেছে। বেশ কয়েকটা সেলফি তুলেছে ইফাত। তুলতুল না করতে গিয়েও পারেনি, কারণ ছেলেটা সেলফি তুলেছে বাবাকে পাঠানোর জন্য। এতে যে বাবা কতটা খুশি হয়েছে এটা তুলতুলের থেকে ভালো আর কে জানে। তুলতুল ভীষণ খিদে পেয়েছে আমার, চলো কিছু খাবো। তুলতুল এখনও কিছুই বলে না। শপিং মলেই একটা নামি দামি রেস্টুরেন্টে আছে, সেখানেই যায় ওরা। রেস্টুরেন্টে আজকে একদল সিঙ্গার এসেছে। সেলিব্রিটি সিঙ্গার নয়, সদ্য গান গাওয়া শুরু করে বা সদ্য নাম হচ্ছে এমন সিঙ্গার। তুলতুল আর ইফাত এক কোণে গিয়ে বসে। ইফাত খাবার অর্ডার দেয়। শায়ান অন্য পাশে বসেছিল। আশিক, রাহান, রাফি, জোনাকি, ইভা আর শায়ান, ওরা সবাই শায়ানের ফ্রেন্ড। রাফি শায়ানের হাতে গিটার দেয়। দোস্ত, একটা গান ধর, জমে যাবে ব্যাপারটা। ওই সদ্য বেড়ে ওঠা সিঙ্গাররা তোর গান শুনে টাসকি খেয়ে যাবে, বলে জোনাকি। সবাই সায় দেয় জোনাকির সাথে। কলেজ লাইফ, ভার্সিটি লাইফে গান গেয়ে অনেক পুরস্কার পেয়েছে শায়ান। শায়ান কিছু না বলে গিটারটা হাতে নেয়। তুলতুলের দিকে এক পলক তাকায়। মনটা বিষিয়ে ওঠে। বল, কার কাছে আজ করবো নালিশ? বাজবো কার সাথে?
মন ভাঙা এই গল্প বলে কাঁদবো কার সাথে? তোর স্বভাবগুলোই তোকে আজও ভুলতে দিল না, মনটাকে আর মনের মানুষ খুঁজতে দিল না। আমার যত্নে পোষা আপন মানুষ হইল রে নিখোঁজ। তোর কারণে মরছি আমি, দেখলি না ফিরে? এত ভালোবাসা আবার কোথায় পাবি রে? জানলে আগে এই প্রীতি এত রে কাদায়, যেজন যারে ভালোবাসে সে তারে হারায়। তুলতুল সায়নের দিকে তাকিয়ে আছে। কি সুন্দর গাছে লোকটা, চোখ দুটো বন্ধ করে আছে, তাই তো এভাবে দেখতে পারছে, না হলে তো জড়তাই কাটতো না। চোখের কোণে আপনা আপনি পানি চলে আসে তুলতুলের। গান শেষ, সবাই করতালি দেয়, ইফাত নিজেও হাততালি দেয়। হাততালির শব্দে হুঁশ ফিরে তুলতুলের, চোখ ফিরিয়ে নেয়, সবার অগোচরে চোখের পানি মুছে নেয়। কি ভালো গান গায় তোমার কাজিন, ইন ফিউচার বড় গায়ক হবে। ইফাত খাবার মুখে পুড়ে বলে, আমি বাড়ি যাব। ওকে যাও, আমি আজ থাকবো এখানে, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেব। তোমার কাজিনের সাথে একটা ফোন কিনে দিব, পৌঁছে ফোন দিও। সাবধানে যেও, আমি খাবার প্যাক করে দিতে বলেছি, নিয়ে যেও। আচ্ছা। বলে তুলতুল আর এক সেকেন্ডও দাঁড়ায় না, উঠে হনহনিয়ে চলে যায়। ইফাত বাঁকা হাসে। আমার আদরের বউ। পাশাপাশি বসে আছে সায়ান আর তুলতুল। কিছুক্ষণ আগে ফোন কিনে একটা পার্কে এসে বসেছে দুজন। সায়ান তুলতুলের সামনে হাঁটু মুড়ে বসে, তুলতুলের হাত দুটো মুঠোয় পুড়ে নেয়। চমকায় তুলতুল, কিছু বলে না, হাত দুটো ছাড়াতেও চায় না। তোকে ভীষণ ভালোবাসি রে তুলা, ভীষণ ভালোবাসি। তোকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আছে, আমি নিজেকে কল্পনাও করতে পারি না। আমি থাকতে পারবো না তোকে ছাড়া, প্লিজ তুই আমাকে ছেড়ে যাস না, দয়া কর একটু। কখনো তোকে বকবো না, মারবো না, তুই যা বলবি তাই করব, তোকে আমি ছাড়তে পারবো না রে। শায়নের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে। ছেলেরা নাকি কাঁদে না, তাদের নাকি কাঁদতে বারণ, কিন্তু শায়ন তো দিব্যি কাঁদছে। তুলতুলের ভেতরটা হাহাকার করে ওঠে, মনের সাথে যুদ্ধ করে নিজেকে শক্ত করে তুলতুল। শায়নের হাতের ভাঁজ থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। সরি ভাইয়া, আমি অন্য কারো বাগদত্তা, আপনাকে অ্যাকসেপ্ট করব কি? আমাকে ক্ষমা করবেন, স্পষ্ট গলায় বলে তুলতুল। এমনটা বলিস না তুলতুল, আমি মরে যাব রে, এমন করিস না। চল না দূরে কোথাও চলে যাই, অনেক দূরে, একসাথে বাঁচবো দুজন। তুলতুল সায়নের গালে থাপ্পড় বসিয়ে দেয়। স্তব্ধ হয়ে যায় সায়ন, চোখে মুখে আগুন জ্বলছে তুলতুলের। উঠে দাঁড়ায় তুলতুল, সায়নের থেকে বেশ খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়। কিসের ভালোবাসা? আপনার যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? দেখলেন তো আমার হবু বরকে, আপনার থেকে সব দিক থেকে ভালো। তো আমি কেন তাকে ছেড়ে আপনার কাছে আসব? ফাজলামি পেয়েছেন? আপনি মানুষ, আপনি তো মানুষকে রেসপেক্টই করতে পারেন না, শুধু পারেন জোর করতে। একদম জোর করবেন না আমার সাথে। এতদিন চুপ ছিলাম বলে অবলা ভাববেন না। আপনাকে আমার জাস্ট সহ্য হয় না, চোখের সামনে থাকলে বোরিং লাগে। নেক্সট টাইম আমার সামনে আসবেন না আপনি। আমার বাবার পছন্দের বেস্ট, ভালোবাসি আমি ইফাতকে, ওকেই বিয়ে করব আমি, ক্লিয়ার? আর কখনো কুকুরের মতো আমার পেছনে লেগে থাকবেন না। মিনিমাম এতটুকু লজ্জা থাকলে আমার সামনে আর আসবেন না। ঘৃণা হয় আপনাকে দেখলে আমার। পৃথিবীর সব থেকে বেশি যদি আমি কাউকে ঘৃণা করে থাকি তাহলে সেটা আপনি। চিল্লিয়ে কথাগুলো বলে চলে যায় তুলতুল। শায়ন নিস্তব্ধ হয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে। তুলতুলের বলা কথাগুলো কানে বাজছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, চোখে অন্ধকার দেখছে। ধপ করে বসে পড়ে শায়ন। টাকা চিনে গেছিস তুলতুল? শালার আমিই বোকা, জোর করে ভালোবাসা আদায় করতে চেয়েছিলাম, অধিকার দেখিয়ে মনে জায়গা করে নিতে চেয়েছিলাম। আমার আগে বোঝা উচিত ছিল, জোর করে পাগলামি করে শুধু পাগল উপাধি পাওয়া যায়, কারো ভালোবাসা নয়। শায়ন ওখানেই বসে থাকে। তুলতুল একাই বাড়ি চলে যায়, কারো সাথে কোনো কথা বলে না। বাড়ি ফিরে দরজা বন্ধ করে হাওমাও করে কাঁদতে থাকে। এভাবে না বললে শায়ন কখনই তুলতুলের পেছন ছাড়ত না, এটা জানে তুলতুল। তুলতুলের পুরনো একটা স্বভাব, মানসিকভাবে ভেঙে পড়লে নিজের ক্ষতি করে ফেলে। শায়নকে ওভাবে কথা শোনানোর পর থেকে নিজেকে শান্ত করতে পারছে না তুলতুল। বারবার শায়নের বিধ্বস্ত চেহারাটা ভেসে উঠছে, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। কেন এমন দোটানায় পড়ল তুলতুল? কেন এখানে আসতে গেল? ফ্লোরে হাঁটু মুড়ে বসে নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে তুলতুল হাতে মুখে অজস্র নখের আঁচড় বসিয়ে দিয়েছে, এতেও শান্ত হয়নি। ড্রেসিং টেবিলের উপরে থাকা নতুন ব্লেডটা নিয়ে ইচ্ছে মতো হাতে আঘাত করে। আঘাতগুলো খুব গভীর না, তবু চামড়া কেটে গেছে, গল গল করে রক্ত ঝরছে। আমি কি করব? কেন আসলেন আমার জীবনে আপনি? আমাকে শেষ করে দিলেন, আমি মানসিক রোগী হয়ে যাচ্ছি, জীবনটা থেমে গেছে আমার, বাচ্চার ইচ্ছেগুলোও মরে যাচ্ছে। আমি বাবাকে কখনই কষ্ট দিতে পারবো না, ইফাতকে ঠকাতে পারবো না। 3টা বছর ধরে আমার জন্য অপেক্ষা করে আছেন উনি। আমি স্বার্থপর হতে পারবো না, আমার বাবা আমাকে স্বার্থপর হতে শেখায়নি। আপনাকে ওভাবে কথা না শোনালে আপনি আমার পিছু ছাড়তেন না, মাফ করে দিয়ে আমায়। কান্না করতে করতে বিড়বিড় করে তুলতুল।
সারা রাত বাসায় ফেরেনি শায়ান। সকালবেলা ঢুলু ঢুলু পায়ে বাসায় ফেরে। মমতা বেগম দরজা খুলে দেয়। শায়ানকে দেখে বুকটা মোচড় দিয়ে ওঠে ওনার। ভাই, কি হয়েছে তোর? শায়ানের বুকে হাত রেখে বলেন উনি। আমি খাবো দাদু, আমাকে খাইয়ে দাও বলে শায়ান ড্রয়িং রুমে থাকা সোফায় গায়ে এলিয়ে দেয়। শায়ান ও ভাইয়ের চিন্তা সারা রাত ঘুমায়নি, সুমুও ঘুমায়নি। সোহেল মিয়া আর শাহেদা বেগমকে ওরা বলেছে শায়ান বন্ধুর বাসায় গেছে, তাই তারা নিশ্চিন্তে ঘুমিয়েছে। শায়ান মলিন মুখে ভাইয়ের পাশে এসে বসে। সুমু শায়ানের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে। সুমুর চোখ দুটো ফুলে গেছে কাঁদতে কাঁদতে, এখনও পানি টলমল করছে দুই চোখে। কলিং বেলের আওয়াজে ওরা ছুটে এসেছে। শায়ান ভাই বোনের মুখের দিকে তাকিয়ে মলিন হাসে। ভাইয়া, তোর কষ্ট হলে আমাদেরও কষ্ট হয়। কি হয়েছে তোর বল? কাল তুলতুল ওইভাবে বাসায় আসলো, কাউকে কিছু না বলে দরজা দিয়ে দিল, তুইও বাসায় ফিরলি না। শায়ান হাতের ইশারায় সুমুকে কাছে আসতে বলে। সুমু ফুপিয়ে কেঁদে ভাইয়ের কাছে এসে ভাইকে জড়িয়ে ভাইয়ের বুকে মাথা রেখে ফুপিয়ে ওঠে। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না রে, ওকে বল না আমার হতে, আমাদের সুন্দর একটা পরিবার হবে, বোঝা না ওকে। শায়ান ধরে আসা গলায় বলে। শায়ানের কথা শুনে সুমুর কান্নার আওয়াজ বেড়ে যায়। কতটা ভালোবাসলে মানুষ এভাবে বলতে পারে? সব ঠিক হয়ে যাবে ভাইয়া। শায়ানের মাথার কাছে কাঁধ ঠেকিয়ে বলে। 3 ভাই বোনই একটা মেয়ের জন্য কাঁদছে, এদের চোখের পানির মূল্য কি দিতে পারবে তুলতুল? পাবে কোথাও এতটা ভালোবাসা? মমতা বেগম খাবার নিয়ে আসে। তোরা কাঁদছিস কেন? দাদিকে দেখে সবাই শান্ত হয়ে যায়। শায়ান উঠে বসে। মমতা বেগম শায়ানের পাশে বসে। দুপুর আর রাতে কেউ কিছুই খায়নি, উনি ভাত মেখে 3 জনকেই খাইয়ে দেয়। দুপুরে তৌফিক রহমান আসে। তুলতুল বাবা আসার খবর পেয়ে গোসল করে নিজেকে পরিপাটি করে রুম থেকে বের হয়। তৌফিক রহমানের ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে হাসি। সোফায় আয়েশ করে বসে সোহেল মিয়া, মমতা বেগম আর শাহেদা বেগমের সাথে কথা বলছে। শাহনাজ সুমু একটু দূরে দাঁড়িয়ে আছে। ইফাত দিয়ে গেল আমাকে, একদম ডাক্তার দেখে ওষুধ কিনে লাঞ্চ করিয়ে দিয়ে গেছি। কপাল করে এত ভালো জামাই পেয়েছি আমি। তৌফিক রহমান 10টা কথা বললে তার মধ্যে 9টা ইফাতকে নিয়ে। খুব বিরক্ত লাগছে সুমু আর শানের। তুলতুল গুটি গুটি পায়ে বাবার কাছে এসে বসে। মেয়েকে এক হাতে জড়িয়ে নেয় তৌফিক রহমান। কতদিন পর দেখল। তোমাকে আমি একটা কথা বলতে চাই। মমতা বেগম বেশ রয়েস হয়ে বলে। হ্যাঁ বলুন না। তৌফিক রহমান একগাল হেসে বলে। আমার শায়ান ভালোবাসে তুলতুলকে, বিয়ে করতে চায় ওকে। তৌফিক রহমানের হাসি মাখা মুখটা চুপসে যায়। কেঁপে ওঠে তুলতুল, বুকটা ধুপধাপ করছে। আমার মেয়ের বিয়ে তো ঠিক হয়ে গেছে। বিয়ে তো হয়ে যায়নি, খুব ভালো থাকবে তুলতুল এখানে। ভাই, একটু দয়া করো, তুলতুলকে ছাড়া আমার আব্বা ভালো থাকবে না। শাহেদা বেগম কেঁদে ফেলে। তৌফিক রহমান উঠে দাঁড়ায়, রাগে চোয়াল শক্ত করে ফেলে। আমারও ভুল হয়েছে এখানে ওকে পাঠানো। তোদের চিন্তাভাবনা এতটা নিচে, তোরা এত স্বার্থপর, আমি ভাবতে পারছি না। একটু দম নিয়ে আবার বলে, আমার মেয়ের শ্বশুরবাড়ি দেখেছিস? বিশাল বাড়ি, আর তোরা তো এখানে ভাড়া থাকিস। কত বড় ঘরে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি আন্দাজও করতে পারবি না। এরকম আবদার করার আগে ভেবে দেখলি না কি আছে তোদের? বামন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ। রাগে কাঁপছে তৌফিক রহমান। তুলতুল মাথা নিচু করে চোখের পানি ফেলছে। লজ্জা মাথা নিচু করে ফেলে শাহেদা বেগম, হোসেন মিয়া আর মমতা বেগম। আঙ্কেল, এত অহংকার ভালো না। আমার ভাইয়া সরকারি চাকরি করে, আমাদেরও বাড়ি আছে। ভাইয়া আর বাবার চাকরির সুবিধাতে এখানে থাকি আমরা। এতটা টাকার লোভ ভালো না। তুলতুল ভাইয়ার সাথে ভালো থাকবে, বলো তুলতুল। শান চোখ মুখ শক্ত করে বলে। চুপ করো তুমি, কত বড় সাহস! ছি ছি ছি, আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছ? আমার তুলতুল ইফাদের সাথে ভালো থাকবে। কোন দিক দিয়ে তোমার ভাই ইফাদের থেকে ভালো বলো আমায়? তেরে এসে বলে তৌফিক রহমান। ভয় পেয়ে যায় সবাই। আমি ইফাতকে পছন্দ করি, ওর সাথেই ভালো থাকবো, সুখে থাকবো। তোমরা কেন আমাকে ফোর্স করছো? তুলতুল বাবার হাত ধরে থামিয়ে শক্ত গলায় বলে। চমকে ওঠে শাহেদা বেগম, সোহেল মিয়া, মমতা বেগম সহ সবাই। তুলতুল তুই? শাহেদা বেগম বলতে যায়, তুলতুল বলতে দেয় না। বাবা চলো এখান থেকে, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, চলো তুমি। তুলতুল তৌফিক রহমানের হাত ধরে টেনে বলে। আর আপনাদের সাইকো ছেলেকে বলে দেবেন কখনো যেন তার ছায়াটাও আমায় দেখতে না হয়। ঠিক মতো মানুষ করতে পারোনি তুমি ফুপি, এখন একটু চাপকে সিধে করো, না হলে ভবিষ্যতে তুলতুল কেন রাস্তার পাগলরাও তার দিকে ফিরে তাকাবে না। বলে তুলতুল চলে যায়। শাহেদা ভালোই ভাত পেতেছিলি। বিয়েতে কিন্তু সবাই যাবি তোরা? তোদের দেখাবো আমার মেয়ের শ্বশুর বাড়ি, পরিচয় করিয়ে দেব আমার মেয়ের জামাইয়ের সাথে। দেখিস কত বড় বাড়ি, এমপির ছেলে বুঝলি, পুরো জেলায় আমার একটা নাম ডাক হয়েছে। বিয়ের 1 সপ্তাহ আগে যাস। শাহেদা বেগম তাচ্ছিল্য হাসে। তুই আজকে আমাদের অপমান করলি, এমন দিন আসবে তুই নিজে আমাদের পায়ে পড়বি। তুই শুধু শাসনই করতে পারিস, তুলতুল ঠিকই অভিযোগ করতো। একটু ভালোবাসা দিতে পারিসনি তুই আর ভাবি। মেয়ের চোখ দেখেও বুঝতে পারলে না কত কিছু বলছে ওই চোখ।
চুপ থাক তুই। আমার মেয়েকে আমার থেকে বেশি কেউ চেনে না। আমার জন্য আমার মেয়ে সব করতে পারে, এমনটাই শিখিয়েছি ছোট থেকে। তুলতুল দরজার আড়াল থেকে সবটা শোনে। দু চোখ ভর্তি পানি থাকার পরও ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে ওঠে। এত কেন বোঝো তুমি আমায় ফুপি? তুমি আমার মা হলে খুব কি ক্ষতি হতো? সায়ান এতক্ষণ নিজের রুমের দরজার কাছে দাঁড়িয়ে শুনছিল সবটা। তাচ্ছিল হাসে সায়ান। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষটা আমি। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার জন্য আমার বাবা মা দাদি অপমানিত হলো। ভালোবাসা কোথা থেকে কোথায় এনে দাঁড় করালো আমায়? সায়ান মনে মনে খুব ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলে। তুলতুল লাগেজ নিয়ে আসতেই তৌফিক রহমান তুলতুলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে তুলতুল সায়ানের রুমের দিকে তাকিয়েছিল। এক পলক দেখার ইচ্ছা জেগেছিল মনে। ভালোবেসেছিলাম আপনাকে, আপনার পাগলামিগুলোকে, কিন্তু আমার নিয়তি আর ভাগ্য আমাদের একসাথে থাকতে দিল না। আর হয়তো কখনো দেখা হবে না। এখানে হয়তো থেমে গেল সায়ান তুলতুলের অসমাপ্ত ভালোবাসা। সবাই থ মেরে গেছে। কি হয়ে গেল এটা? হঠাৎ সায়ানের রুম থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ আসে। ওরা তো ভুলেই গেছিল সায়ান বাড়িতে। সায়ান দৌড়ে সায়ানের রুমের দরজার কাছে যায়। দরজা বন্ধ। এক্সট্রা চাবি এনে দ্রুত দরজা খোলে সায়ান। সবার আগে সায়ানের রুমে মমতা বেগম ঢোকে। ভাই রে বলেই পড়ে যায় মমতা বেগম। সায়ানের হাত থেকে গল গল করে রক্ত পড়ছে। হাতের শিরা কেটে ফেলেছে। পাশেই এক পাতা ঘুমের ওষুধ ফাঁকা পড়ে আছে। ওরা হতবাক হয়ে গেছে। সুমু চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। দরজা খুলে আশেপাশের বাড়ির লোকজনদের ডাকে। শাহেদা বেগম, সোহেল মিয়া হতবাক হয়ে গেছে। কিছু করার মতো অবস্থা তাদের নেই। শান অ্যাম্বুলেন্স কল করে। দাদিমা আর শায়ানকে হাসপাতালে পাঠিয়ে শান ছুটে তুলতুলের কাছে। শায়ান যদি জ্ঞান ফিরে তুলতুলকে দেখতে চায়, তুলতুলকে না দেখে যদি আবার ভুল কিছু করে বসে, এটা হতে দেবে না শান। তুলতুলকে ফিরিয়ে আনবে। খুব দ্রুত গতিতে বাইক চালাচ্ছে শান। হঠাৎ একটা ট্রাক এসে ধাক্কা মারে শানের বাইকে। ছিটকে পড়ে যায় শান। মাথাটা গাছের কাছে বাড়ি খায়। গাজীপুর বড় শপিং মলের কাছে গাড়ি দাঁড় করে ইফাত আর তৌফিক রহমান শপিং মলে গেছেন বাড়ির সবার জন্য কিছু কিনতে। তুলতুলকে অনেক জোর করলেও ও যেতে নারাজ। তাই ওনারা বাধ্য হয়ে তুলতুলকে রেখেই চলে গেছে। তুলতুল জানালা দিয়ে ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে আছে। মনের মধ্যে কুক আছে। শপিং মলের সামনের বড় করে গেছে একটা কাক বসে কা কা করছে। কাকের ডাকটা কলিজায় গিয়ে বিচ্ছে তুলতুলের। এ যেন এক অশুভ সংকেত। যদিও তুলতুল এসবে বিশ্বাসী না, তবুও কেন জানি আজকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। মনে হচ্ছে কাকটা তুলতুলকে উদ্দেশ্য করে কিছু বলছে, কিন্তু তুলতুল সেটা বুঝতে পারছে না। আচ্ছা শায়ান, ঠিক আছে তো? বুকের বাঁ পাশে হাত দেয় তুলতুল। ওই মানুষটা যেন কিছু না হয়। পৃথিবীর সব সুখ ওই মানুষটার হোক। ওই বাড়ি থেকে বের হওয়ার পরে আর কাঁদেনি তুলতুল। মনকে বুঝিয়েছে, আশা ছাড়ে। অগাধ বিশ্বাস আবার সবটা ঠিক হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। যে তোমার নয় তাকে শত শক্তি দিয়েও ধরে রাখতে পারবে না। তাই আমিও দূরে চলে গেলাম। হোক না সেটা অনিচ্ছায়, তবে ভেবো না আমি হাল ছেড়ে দিয়েছি। আমি বিশ্বাস করি একদিন আবার সবটা ঠিক হয়ে যাবে। আমি তোমার, আমার তুমি হয়ে থেকে যাব ইনশাল্লাহ। দীর্ঘ শ্বাস ফেলে তুলতুল। ভাগ্যের ওপর ছেড়ে দেয় সবটা। আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে, আর নইলে কারোর শক্তি নেই সবটা ঠিক করার। দুই ছেলে আর মাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। 3 জন মানুষেরই জীবনের ঝুঁকি রয়েছে। কোনো বাবা মায়ের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না। কিন্তু শাহেদা বেগম শক্ত হয়ে বসে আছে। কাঁদছেন না উনি, যেন পাথর হয়ে গেছে। খুব ইচ্ছে কাউকে দোষী বলার, কাউকে ইচ্ছে মতো কথা শুনিয়ে নিজেকে একটু সান্ত্বনা দেওয়ার। কিন্তু কাকে দোষ দেবে? তুলতুলকে নাকি নিজের ভাগ্যকে? ভাগ্যে এমনটা ছিল বলে এমনটা হয়েছে। তুলতুল তো শুধুমাত্র একটা নমুনা। তবে এমনটা না হলেও পারত। অ্যাক্সিডেন্ট করার পরেই ট্রাকটা পালিয়ে যায়। রাস্তায় থাকা মানুষটা শানকে দেখতে পায়। রাস্তায় কর্মরত মানুষটা শানকে ধরে হাসপাতালে এনেছে। শানের ফোনের কল লিস্ট থেকে নাম্বার খুঁজে সুমুকে কল করে। ভাগ্যক্রমে শানকে ওই হাসপাতালে আনা হয় যেখানে শায়ান আর মমতা বেগম ছিল। সুমু বেহুশ হয়ে পড়ে আছে। যখন শুনেছে শান অ্যাক্সিডেন্ট করেছে তখন থেকে আরও ভেঙে পড়েছে। কলিজার টুকরো 2 ভাইকে এভাবে পড়ে থাকতে দেখে নিজেকে সামলাতে পারছে না। ওই মেয়েটা কোনোদিনও ভালো থাকবে না। সোহেল মিয়ার কথা শুনে কেঁপে ওঠে শাহিদা বেগম। এতক্ষণ পাথরের মতো বসে থাকা মানুষটা ডুকরে কেঁদে ওঠে। এটা তুমি কি বলছো? এভাবে বলো না। সোহেল মিয়ার মুখ চেপে ধরে বলে শাহিদা বেগম। উত্তর দেয় না সোহেল মিয়া। হাসপাতালের করিডোরে হাঁটু মুড়ে বসে হাওমাও করে কান্না করতে থাকে। কালকেও তো সবটা ঠিক ছিল, আজকে কেন সব তছনছ হয়ে গেল? এটা কি হয়ে গেল? কেন হলো এমনটা? একটু পরপর 3টে ইমার্জেন্সি কেবিনের লাইট বন্ধ হয়ে যায়। দৌড়ে এগিয়ে যায় সোহেল মিয়া আর শাহিদা বেগম। বিষণ্ণ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে 3 জন ডাক্তার। ডাক্তারকে কিছু জিজ্ঞেস করার সাহস হয় না কারোরই। শান মাথায় খুব গুরুতর আঘাত পেয়েছে। হাঁটাচলা করতে পারবে না অনেক দিন। কবে কথা বলতে পারবে এটাও ডাক্তার শিওর বলতে পারছে না।
শায়ান আল্লাহ তাআলার অশেষ রহমতে এখন ভালো আছে, কিন্তু মমতা বেগম আর পৃথিবীতে নেই। দুনিয়া থেমে যায় শাহেদা বেগমের আর সোহেল মিয়ার। কি করবে অসহায় দুজন বাবা মা বা অসহায় দুজন সন্তান? এই মুহূর্তে ওনাদের সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই, কাঁধে হাত রেখে বলার মতো কেউ নেই যে ভেঙে পড়ো না, সবটা ঠিক হয়ে যাবে। শাহেদা বেগমের এই মুহূর্তে পরিবারকে খুব দরকার। দুই ভাই বোন ওনারা এখনও মা বাবা বেঁচে আছে। হাওমাও করে কাঁদছে সুমু, সোহেল মিয়া আর শাহেদা বেগম। শায়ানের এখনও জ্ঞান ফেরেনি। ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে ওকে, কাল সকালের আগে আর ঘুম ভাঙবে না। কেউ চিরকাল পৃথিবীতে থাকবে না। জন্ম যখন নিয়েছি মৃত্যুর স্বাদ অবশ্যই ভোগ করতে হবে। তবু আমরা প্রিয়জনের মৃত্যু সহ্য করতে পারি না। দম বন্ধ হয়ে কান্না আসে, কিন্তু আমরা বুঝতেই চাই না কান্না করলে ওই মানুষটা আর ফিরবে না। দুই ছেলেকে হাসপাতালে রেখে মায়ের লাশটা নিয়ে মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় শাহেদা বেগম আর সোহেল মিয়া। সুমুকে রেখে যায় ভাইদের খেয়াল রাখার জন্য। সুমুরা যেখানে ভাড়া থাকে সেই বাড়িওয়ালার মেয়ে নিশা আর ছেলে শোভন সুমুর সাথে থেকে যায়। ওনারা যখন জানতে পেরেছে শান আর শায়ানের তখনই ছুটে চলে এসেছে। শেষ পর্যন্ত পাশে দাঁড়ানোর মতো কাউকে দেখে সুমুর কান্নার গতি বেড়ে যায়। আজকে কোথায় গেল আশিক? কেন আসলো না ও কি জানে না? কিন্তু সুমু তো ওকে কল করেছিল, রিসিভ করেনি। অনেকগুলো টেক্সট করেছে, রিপ্লাই পায়নি। বিপদ দেখে পালিয়ে গেল। আশিকের প্রতি মনের মধ্যে ঘৃণা সৃষ্টি হয় সুমু। মমতা বেগমের বরাবরের ইচ্ছে ছিল স্বামীর পাশে নিজের কবরটা হবে। মায়ের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে নিজেদের বাড়ি থেকে ছোট ওনারা। অল্প বয়সে স্বামীকে হারিয়েছিলেন তিনি। শায়ানের জন্মের পর শায়ানকে বুকে আগলে রেখেছেন। স্বামী হারানোর ব্যথাটা শায়ানের মুখের দিকে তাকিয়ে ভুলে গেছিলেন। মমতা বেগমের এক ছেলে এক মেয়ে। মেয়েটা কানাডা থাকে। একদিনের মধ্যে সে আসতে পারবে। শেষবার মাকে সামনে থেকে দেখতে পারে না তিনি, শুধু দূর থেকে ভিডিও কলে দেখেছে। তুলতুল গ্রামে গিয়ে একদম শান্ত হয়ে গেছে। যদিও তুলতুল আগেও শান্ত ছিল, সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না। ইফাত ডিরেক্টলি না করে দিয়েছে পড়ালেখার ব্যাপারটা, বলে দিয়েছে আর পড়তে হবে না তুলতুলকে। মা প্রাইমারি স্কুলের টিচার, বাবা হাই স্কুলের টিচার। শিক্ষিত বাবা মায়ের সন্তান হওয়ার পরও বাবা মা শিক্ষার গুরুত্ব বুঝতে পারল না। দাদির কোলে মাথা রেখে শুয়েছিল তুলতুল। দাদি তুলতুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুই খুব ভাগ্যবতী রে সেমরি, এত ভালো বর পাচ্ছিস। তুলতুল তাচ্ছিল্য হাসে। যদি আমি ভাগ্যবতী হই তাহলে বলবো এমন লাইফ যেন কারণ না হয়। বলে তুলতুল এক দৌড়ে চলে যায়। আয়েশা বেগম তুলতুলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। 15 দিন চলে গেছে। শান এখন কথা বলতে পারে, কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারে না, হাঁটতে পারে না। শান পুরোপুরি সুস্থ। একদম পাল্টে গেছে শায়ান। গম্ভীর, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না, কথায় কথায় হাসে না, যেন হাসতেই ভুলে গেছে শায়ান। দাদিমার মৃত্যুটাও আরও বেশি দাগ কেটে গেছে শায়ানের মনে। শায়ানকে এখনও জানানো হয়নি দাদিমার মৃত্যুর খবরটা। শায়ান আর সুমুর পাশাপাশি ঘুমিয়ে আছে। সুমুর চোখের নিচে কালি জমে গেছে। 15 দিনে অনেকটা শুকিয়ে গেছে। শায়ান দুই ভাই বোনের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। যখনই শায়ান একটুখানি বসে ঢলে পড়ে যায়, সুমু কেঁদে ওঠে। শায়ান মুখে খাবার নিয়ে যখন গিলতে পারে না, সুমু হাওমাও করে কাঁদে। দাদিমার কথা মনে পড়লেও কেঁদে ওঠে। ঘুমের গড়েও শায়ান ভাইয়া বলে চেঁচিয়ে ওঠে। সোহেল মিয়া অফিসে গেছেন। শাহেদা বেগম রান্না করছে। শায়ান ঘুমন্ত দুই ভাই বোনের মুখের দিকে তাকিয়ে আছে। আমার বোনকে মানসিক রোগী বানিয়েছিস তুই। আমার ভাইকে মৃত্যুর যন্ত্রণা উপভোগ করিয়েছিস। আমার দাদিমাকে মেরে ফেলেছিস। আমাদের জীবনটা নরক বানিয়ে দিয়েছিস। এখন তোকে আমি ভালো থাকতে দেব? মরণ হয়ে আসবো তোর শহরে। আমাকে যতটা কষ্ট দিয়েছিস তার থেকেও 3 গুণ বেশি কষ্ট দেব তোকে। প্রতিটা সেকেন্ডে তোকে মৃত্যুর যন্ত্রণা উপভোগ করাবো আমি। এতদিন আমার ভালোবাসা দেখেছিস, এখন ঘৃণাটাও দেখবি। বিয়ে করাচ্ছি তোকে। এমন বিয়ে করাবো না সারা দুনিয়া মনে রাখবে বেঈমান প্লাস হিরো ইফাদের বিয়ের কথা। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতের দাঁত চেপে বলে শায়ান। চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে, মনে হচ্ছে রক্ত জমেছে। কপালের রক টান টান হয়ে ফুলে উঠেছে, নাকটা ফুলিয়েছে। সব মিলিয়ে ভীষণ ভয়ঙ্কর লাগছে শায়ানকে। ইলেকশনের জন্য বিয়েটা পিছিয়ে গেছে। এবারও নৌকায় ভোটে দাঁড়িয়েছে ইফাদের বাবা ইদ্রিস চৌধুরী। এত টেনশনের মধ্যে বিয়েটা দিতে চাইছেন না ওনারা। তাছাড়া ইফাদের বিয়েটা কিছুদিন পরে করতে চায়। তুলতুলকে জানতে চায় ইফাত। একসাথে আরও কিছুটা সময় কাটাতে চায়। এঙ্গেজমেন্ট হয়েছে কাল, ঘরোয়াভাবেই হয়েছে। ইফাত চায় না জাঁকজমকভাবে হোক। এঙ্গেজমেন্ট করতেই চাইছিল না, কিন্তু তৌফিক রহমানের জোরাজুরিতে করেছে। পাথরের মতো হয়ে গেছে তুলতুল। যদিও আগেও এমনই ছিল। বাবা মা যা বলবে তাই করবে তুলতুল, কিন্তু ইদানিং খুব অশান্ত লাগে তুলতুলকে। তাই নাজমা বেগম তুলতুলকে একটু বাইরে থেকে ঘুরে আসতে বলে। তুলতুল অনেক দিন পরে বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পেয়েছে। 2 মাস 5 দিন পরে বাইরের মুক্ত হয় প্রাণ ভরে শ্বাস নিতে পারছে তুলতুল। বাড়ি থেকে খানিকটা দূরে পদ্মা নদীর পাড়ে 2 হাত প্রসারিত করে শ্বাস নিচ্ছে তুলতুল। তুলতুলের সাথে এসেছে তাজ।
কড়া পাহারায় তাজকে পাঠানো হয়েছে। তাজ দূরে বসে গেমস খেলছে। ফোন পেলে তার আর কোনো দিকেই খেয়াল থাকে না। ক্লাস 7-এ পড়ে তাজ। হঠাৎ পেটে কারো হাতের স্পর্শ অনুভব করতে শিউরে ওঠে তুলতুল। ছিটকে দূরে সরে যায়। ইফাত বিরক্তি নিঃশ্বাস ছাড়ে। যতবারই তুলতুলের সাথে দেখা করতে আসে ততবারই ছোঁয়ার চেষ্টা করে। কামন তুলতুল, তোমাকে তোমার বর টাচ করেছে, ইলেকট্রনিক্সের শর্ট দিচ্ছে না, বলে ইফাত। তুলতুল মাথা নিচে করে আছে। এখনও হাত পা কাঁপছে, বুক টিপ টিপ করছে। এই লোকটা আশেপাশে থাকলে বড্ড ভয় করে তুলতুলের। এখনও বর হননি, হবু বর, শক্ত গলায় বলে তুলতুল। ওহ তাই বেবি, বিয়ে হওয়ার অপেক্ষায় আছো? তুমি ভাবছো আমি তোমাকে বিয়ে করব না? বিয়ে না করলেও কি, এখন তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও। আমি ওদের মতো নই। তুলতুল ইফাতকে থামিয়ে বলে, তুমি ভীষণ বোরিং, ডিসগাস্টিং লাগে আমার। মাঝে মাঝে মনে হয় তোমার কোনো প্রবলেম আছে, না হলে আমার মতো একটা হট ছেলের থেকে দূরে থাকো কিভাবে? ইফাত এক পা এগিয়ে বলে। গা গুলিয়ে আসে তুলতুলের। খারাপ লোক একটা। আমাকে পড়ালেখাটা করতে দিন প্লিজ, আমি খুব ভালো স্টুডেন্ট। তুলতুল কথা ঘোরানোর জন্য বলে, পড়ালেখা করে করবেটা কি? চাকরি করবে? ইউনো, তোমার বরের অফুরন্ত টাকা, এই টাকাই খাওয়ার মানুষ নেই তো তুমি চাকরি করে কি করবে শুনি? পকেটে হাত গুজে বলে ইফাত। পড়ালেখা কি শুধু চাকরি করার জন্যই করে? মাথা তুলে ইফাতের দিকে তাকিয়ে বলে তুলতুল। ইফাত তুলতুলের হাত ধরতে যায়। তুলতুল দূরে সরে যায়। রাগে চোয়াল শক্ত করে ইফাত। এখানে আসাটাই আমার ভুল হয়েছে, ডিসগাস্টিং, ফালতু, বলে হনহনিয়ে চলে যায় ইফাত। তুলতুল দীর্ঘশ্বাস ফেলে। হায় রে জীবন, যার সাথে দুদিন পরে বিয়ে সে কখনোই আমার পাশে বসে বলে না তুলতুল তোমার কি পছন্দ, সে শুধু ছোঁয়ার অজুহাত খোঁজে। মোটটাই নষ্ট হয়ে যায় তুলতুলের। খুব ভালোভাবে বুঝতে পারে এখানে আসার খবরটা বাবা বা দাদি জানিয়েছে ইফাতকে। তাজ, চল ভাই বাসায় যাব, বলেই তাজের হাত ধরে চলে যায় তুলতুল। শান মোটামুটি অনেকটাই সুস্থ এখন, হাঁটাচলা করতে পারে। আবারও সবটা আগের মতো হয়ে গেছে। দুঃখের দিনগুলো প্রায় শেষ। শান চাকরির পাশাপাশি একটু একটু গান গায়। অল্প দিনেই বেশ পরিচিত পাচ্ছে ওর গানের জগতে। দেখতে দেখতে 9টা মাস চলে যায়। কাল তুলতুলের বিয়ে। তৌফিক রহমান বারবার কল করে শাহেদা বেগমকে যেতে বলেছে। শাহেদা বেগমও একগাল হেসে বলেছে অবশ্যই যাব, আমি আমার পরিবার নিয়ে। তৌফিক রহমান বেশ অবাক হয়। কত আত্মবিশ্বাস নিয়ে বলছে আসবে, তাহলে কি শায়ন স্বাভাবিক হয়ে গেছে? শায়ন সুমুকে গিটার বাজাতে শেখাচ্ছে। সুমুর খুব ইচ্ছে গিটার বাজানো শিখবে। খুব মনোযোগ দিয়ে ভাইয়ের থেকে গিটার বাজাচ্ছে। আব্বা একটা কথা ছিল। শাহেদা বেগম শায়নের কাঁধে হাত রেখে বলে। শায়ন মায়ের দিকে না ফিরেই বলে, বলো মা, কাল তুলতুলের বিয়ে, আমাদের দাওয়াত হয়েছে, কি দেব ভাবছি। ওই মেয়েটার বিয়েতে আমরা যাব না মা, সুমু রেগে গিটার রেখে বলে। ওই মেয়েটা কি সুমু? তোর বোন হয়, আর যাবে না কেন? মামাতো বোনের বিয়ে অবশ্যই যাব, শায়ন শান্ত ভঙ্গিতে বলে। শাহেদা বেগম মুচকি হাসে। সুমু রাগে ফুঁসছে, কিন্তু কিছু বলছে না। বললেই ভাইয়া ধমক দেবে। একমাত্র ভাইজির বিয়ে, তোমার স্বর্ণের কিছু দেওয়া উচিত। আমি টাকা দিচ্ছি, সুমুকে সাথে করে যাওয়ার সময় কিছু কিনে এনো। তুইও যাবি তো? আমি তো মেয়েদের জিনিস কিনতে পারি না। ঠিক আছে। শায়নের ফোন বেজে ওঠে। স্ক্রিনে পাখি নামটা ভেসে ওঠে। শাহেদা বেগম ভ্রুকুচকে তাকায়। বেস্ট ফ্রেন্ড, বলেই শায়ন ফোন রিসিভ করতে করতে বেরিয়ে যায়। দীর্ঘ শ্বাস ফেলে শাহেদা বেগম। কতদিন হয়ে গেল ছেলেটার মুখে হাসি দেখি না। আগের মতো মামা বলে চিল্লায় না, কোনো প্রবলেম হলে মাকে জানায় না। তোর এই পরিবর্তনটা খুব কষ্ট দেয় আমায়। কবুল বলেই বিয়ের আসর থেকে হনহনিয়ে বেড়ে যায় শায়ন। সামনে যা যা পড়ে, চেয়ার টেবিল থালা বাসন সব ভেঙে গুড়িয়ে দিয়ে বেরিয়ে যায়। পেছন থেকে শাহেদা বেগম অনেকবার ডাকে শায়নকে, ফিরেও তাকায় না শায়ন। তৌফিক রহমান কেঁপে ওঠে শায়নের ব্যবহারে। পুরো বিয়ে বাড়িতে লুটিয়ে যায় কথাটা। বিয়ে বাড়ির সবাই স্তব্ধ হয়ে যায়। শাহেদা বেগম ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ায়। আমার ছেলে খাঁটি সোনা, তাই তো তোর মেয়েকে বিয়ে করে নিল। আমার ছেলেকে আমি শিখিয়েছি কুকুর কামড়ে দিলে কখনই কুকুরকে কামড়ে দেওয়া যায় না, বুঝলি ভাই? তৌফিক রহমান অপমানে মাথা নিচু করে ফেলে। কিছুক্ষণ আগে শায়নরা যখন তুলতুলের বাড়িতে পৌঁছায় তখন জানতে পারে ইফাত তার গার্লফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। তুলতুলের মতো বোরিং মেয়েকে সে বিয়ে করবে না। তুলতুলের নাকি শারীরিক সমস্যা আছে। এতদিন তুলতুলের আশেপাশে থেকে ইফাত এটা জানতে পেরেছে। তুলতুলের পরিবার এটা গোপন করে তুলতুলকে ইফাতের গলায় ঝুলিয়ে দিতে চেয়েছিলেন। ইদ্রিস চৌধুরীর ছেলের এরকম কাণ্ডে মাথা নিচু করে বেরিয়ে যায়। তার কিছুই বলার নেই। লজ্জায় মাথা কাটা যায় তৌফিক রহমানের। তুলতুলের কানে কথাটা পৌঁছালে মেয়েটা নিজেকে শেষ করে দিতে দুবার ভাববে না, তাই তিনি চেপে যায়। কিন্তু কতক্ষণ? একজন দুজন করে পুরো গ্রাম ছড়িয়ে যায় কথাটা। মেহমান নেমন্তন্ন করা হয়েছে, রান্না বান্না করা শেষ। শেষ মুহূর্তে বিয়েটা হবে না। তৌফিক রহমান ভাবতে পারে না এখন কি করবে। মেয়েকে বিয়ে না দিলে আর কখনই বিয়ে হবে না মেয়েটার। আর ইফাদের দেওয়া অপবাদ শোনার পরে কেউ বিয়ে করবে না তুলতুলকে, এমনকি গ্রামে রাখতে দেবে না।
শেষ মুহূর্তে সায়ানের কথা মাথায় আসে তৌফিক রহমানের। দৌড়ে গিয়ে সায়ানের পা আঁকড়ে ধরে, কান্নাকাটি করে। সায়ান পা ছাড়িয়ে দূরে গিয়ে দাঁড়ায়, ফিরেও তাকায় না। তুলতুলের মা নাজমা বেগম নিজে গিয়ে সায়ানের হাতে পায়ে ধরে। সায়ান বিরক্তি নিঃশ্বাস ফেলে। ডোন্ট ডিস্টার্ব, জোরে বলে ওঠে। পুরো বাড়িটা কেঁপে ওঠে। সায়ান ফোন নিয়ে বেরিয়ে যায়। তৌফিক রহমান শাহেদা বেগমের পা জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদে। সোহেল মিয়া আজ আসেনি, অফিসের কাজে আটকে গেছে। শাহেদা বেগম ভাইকে উঠতে বলে। তৌফিক রহমান ওঠে না। লজ্জা করে না আপনার? কোন সাহসে আপনি আমার মায়ের? শাহেদা বেগম হাত উঁচু করে থামিয়ে দেয় শানকে। মায়ের মুখের উপর কথা বলার সাহস নেই শানের। অহংকার পতনের মূল। দেখলি তো ভাই, তোর মতো অহংকারী আমি না। যদিও আমার অহংকার করার মতো অনেক কারণ আছে। আমার দুটো হিরে আছে। আমি তুলতুলকে আমার ছেলের বউ করব, কিন্তু সেটা তোর পায়ে ধরার জন্য না। একটা অপবাদ পাওয়া, বিয়ে ভেঙে যাওয়া অসহায় মেয়েকে সমাজে অলক্ষ্মী বলা হয়। সমাজে এদের জায়গা হয় না। তাই আমি তুলতুলকে একটা পরিচয় দেওয়ার জন্য আমার বাড়ির বৌমা বানাবো, যাতে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে মেয়েটা। ধরে নে, দয়া করলাম তোকে আর তোর মেয়েকে, বলে একটু হাসে শাহেদা বেগম। শাহানা সুমু রেগে চলে যায় ওখান থেকে। তৌফিক রহমান কৃতজ্ঞতার হাসি হাসে। মায়ের কথা রাখতে বিয়েটা করে নেয় শায়ান। বিয়ে হওয়ার পরে তুলতুল জানতে পারে শায়ানের সাথে বিয়ে হয়েছে। কেঁপে ওঠে তুলতুল, শরীরের লোম দাঁড়িয়ে যায়। শায়ান যে তুলতুলকে খুন করে ফেলবে এটা বেশ বুঝতে পারছে তুলতুল। ভীষণ কান্না পায় তুলতুলের। কেন এমনটা হচ্ছে ওর সাথে? ভাগ্য কেন খেলছে ওকে নিয়ে? শায়ান, সুমু, সোহেল মিয়া আর শায়ান ভীষণ রেগে আছে শাহেদা বেগমের উপর। মা এটা কী করে করতে পারলো? শায়ান কবুল বলেই ঢাকা চলে যায়। আর যাই হোক, এই বাড়িতে এক সেকেন্ডও থাকা সম্ভব না ওর। শাহানা সুমু বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে যাবে না। এতক্ষণ চলে যেত, কিন্তু মাকে ছাড়া যেতে পারবে না। বিয়ের কাজ শেষ হওয়ার পর শাহেদা বেগম তুলতুলের রুমে যায়। লাল টুকটুকে বউ সেজে মাথা নিচু করে বসে আছে তুলতুল। তুলতুলের আশেপাশে অনেক মেয়েরা বসে আছে। তুলতুল, শাহেদা বেগমের ডাকে তুলতুল তাকায়। চোখ দুটো লাল হয়ে গেছে। ইফাতের দেওয়া অপবাদ আর শায়ানের সাথে বিয়ে একটাও মেনে নিতে পারছে না তুলতুল। এক পলক তাকিয়ে মাথা নিচু করে ফেলে। এই মানুষটার মুখের দিকে তাকিয়ে কথা বলার সাহস নেই তুলতুলের। চোখ দুটো আবার ছলছল করে ওঠে। ফুল সাজানো রুমে পায়চারি করছে তুলতুল। এটা সেই রুম যেখানে ও ঢাকায় আসার পরে থেকেছিল। রুমটা একদম পাল্টে ফেলেছে। রুমের ফার্নিচার, কালার সবই পাল্টে গেছে। আগের তুলনায় রুমটা অনেক বড়ও করেছে। শুধু রুম না, পুরো 2 তলা সব কিছুই পাল্টে গেছে। মনে হচ্ছে ভেঙে আবার গড়া হয়েছে। এই রুমে আগে তুলতুল থাকতো, এটা আন্দাজ করেছে জানালা দেখে। শাহেদা বেগম বাড়িওয়ালার মেয়ে নিশাকে বলেছিল ফুলসজ্জা খাট সাজাতে। মেয়েটা খুব সুন্দর সাজিয়েছে। তুলতুলের খুব ইচ্ছে করে ফটাফট কয়েকটা সেলফি তুলতে, কিন্তু মন মানছে না। যদি শায়ান দেখে ফেলে তো কাঁচা চিবিয়ে খাবে। কিন্তু বিয়ে তো একবারই, আর ফুলসজ্জাও তো একবারই হবে। খাটটাও একবারই সাজানো হবে। এরকম সাজ আর জীবনেও সাজতে পারবে না। বাড়ি থেকে একটাও ছবি তুলতে পারেনি। বর পাল্টে গেছে এটা নিয়ে তো কান্নাকাটি চলেছে সারাক্ষণ। চিন্তাভাবনা বাদ দিয়ে ফটাফট কয়েকটা সেলফি তুলে নেয়। এক চিলতে হাসে তুলতুল। দীর্ঘ 8 মাস পরে হাসলো। শায়ানকে বিয়ে করার জন্য এই হাসিটা না, এই হাসিটা হলো এই বিয়ে খেলা থেকে মুক্তি পাওয়ার হাসি। এই রুমে সোফা নেই, শুধু একটা খাট, ড্রেসিং টেবিল, আলমারি আর টেবিল। শায়ান যে তুলতুলকে খাটে জায়গা দেবে না এটা তুলতুল জানে। তুলতুল শায়ানের সাথে বেড শেয়ার করতেও চায় না। ওই বাড়ি থেকে আসার সময় একটা সুতোও আনেনি। শাহেদা বেগম আনতে দেয়নি। কিন্তু তুলতুল এখন পরবে কি? বিয়ে ভারী লেহেঙ্গা পরে কতক্ষণ থাকবে? কিন্তু থাকতেই হবে, কারণ এই মুহূর্তে কোথাও জামা কাপড় পাবে না। হাই তুলে তুলতুল। অনেক দিন শান্তিতে ঘুমোতে পারেনি, এখন লম্বা একটা ঘুম দরকার। কিন্তু কোথায় ঘুমাবে? আশেপাশে দেখতে থাকে। খাটের পেছনের দিকটায় ঘুমানো যায়, ওইখানে কেউ দেখবে না। তুলতুল খাটের পেছনে একটা বালিশ নিয়ে শুয়ে পড়ে, যাতে শায়ান এসে ওকে না দেখতে পায়। দেখলে নিশ্চয়ই গলা টিপে মেরে ফেলবে, নয়তো ছাদ থেকে ফেলে দেবে। যেভাবেই হোক মার্ডার করবেই তুলতুলকে। কিন্তু তুলতুল মরতে চায় না, বাঁচতে চায়। আর বাঁচতে হলে শায়ানের সামনে যাওয়া যাবে না। গলা শুকিয়ে আসে তুলতুলের। ঢোক গিলে খাটের পেছনে বসে থাকে। রাত 2টা ছুঁইছি। শায়ান এখনও বাসায় ফেরেনি। শাহেদা বেগম চিন্তিত মনে দরজার কাছে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা হলো এভাবেই দাঁড়িয়ে আছে। কিন্তু আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? শায়ান, সুমু, সোহেল মিয়া কেউ খাননি রাতে। শায়ানকে ছাড়া ওরা কেউ খাবে না। শাহেদা বেগম কল করে শায়ানকে। বাড়ির কাছেই গাড়িতে বসেছিল শায়ান। শায়ানের পাশেই পাখি বসে আছে। ফোন বেজে ওঠে শায়ানের। বিরক্ত হয় শায়ান। স্ক্রিনে মা নামটা দেখে দীর্ঘ শ্বাস ফেলে। কে কল করেছে? পাখি শায়ানের কাঁধে হাত রেখে বলে। শায়ান পাখির দিকে এক পলক তাকায়। মা।
ছোট করে বলে। ধরো। ফোনের দিকে ইশারা করে বলে পাখি। শায়ান ফোন রিসিভ করে। কোথায় তুই আব্বা? তুই জানিস আমরা কেউ খাইনি। তোর বাবার ওষুধ আছে, রাতে সে ওষুধও খায়নি। কি শুরু করেছিস তুই? আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। এক নাগারে কথাগুলো বলে শাহেদা বেগম। মা রিল্যাক্স, আমি বাড়ি আসছি। 5 মিনিট দিলাম, তার মধ্যে তোকে বাড়ি দেখতে চাই আমি, বলেই খট করে ফোন কেটে দেয়। শায়ান 2 হাতে মাথা চেপে বসে। এনি প্রবলেম? পাখি জিজ্ঞেস করে। তারপর আবার নিজেই নিজের মাথায় চাটি মারে। আমিও বোকার মতো জিজ্ঞেস করছি। জানিই তো প্রবলেম, যার জন্য এই রাত দুপুরে আমাকে এখানে বসিয়ে রেখেছো। তুমি চাইলে বিয়েটা আটকাতে পারতে, কিন্তু না, মা যা বলবে তাই শুনবে। ওকে, শুনেছ, ভালো করেছো। একসময় যাকে ভালোবাসতে তাকেই লাইফ পার্টনার হিসেবে পেয়েছো, শুকরিয়া আদায় করো। তা না এখন আবার আমার কাছে হেল্প চাইছো কি করে তাকে দূরে সরাবে, বাসা থেকে বের করবে। তুমি একজ্যাক্টলি কি চাও? শায়ান চোখ বন্ধ করে ফোঁস করে শ্বাস নেয়। তুমি আমাকে বলেছ আমি অন্যায় করেছি, ওই মেয়েটার সাথে মেনে নিয়েছি। আমি ওই মেয়েটাকে কন্টিনিউ টর্চার করেছি, মেনে নিয়েছি। এখন আমি চাইছি না ওই লোভী মেয়েটাকে খুন করে নিজের রেপুটেশন নষ্ট করতে। তাই তোমার থেকে হেল্প চাইছি ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য। ভালো ভালো যদি মেয়েটাকে বের করতে না পারি না, তাহলে চাপকে বাসা থেকে বের করবো বলে দিলাম। জাস্ট নিতে পারছি না আমি। চল, শক্ত করে বলে শায়ান। পাখি গাড়ির চিটে মাথা রাখে। চলো আমার সাথে, দূরে কোথাও পালিয়ে যাই। কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকি, আর এখানে রটিয়ে দিই আমি আর তুমি পালিয়েছি। মেয়েটা এমনিতেই চলে যাবে, পরে ডিভোর্স পেপার পাঠিয়ে দিও। শায়ান চোখ পাকিয়ে তাকায় পাখির দিকে। ঢোক গিলে পাখি একটু হাসার চেষ্টা করে। মজা করছি ইয়ার, সিরিয়াসলি কেন নিচ্ছ? শায়ান কিছু বলে না। পাখি কাচুমাচু হয়ে বসে। আমি তো একটা মেয়ে শায়ান, এত রাত অবধি বাইরে আছি, বাবা মা টেনশন করছি, আমাকে যেতে হবে। শান্ত গলায় বলে পাখি। ওকে যাও, শক্ত গলায় বলে শায়ান। পাখি দমে যায়, বুঝতে পারে শায়ান রেগে যাচ্ছে। শায়ান, আমি যেতে বলেছি আমি, ধমক দিয়ে বলে পাখিকে। তুমি তো কোনো সাজেশন দিতে পারবে না, তো তোমাকে আমার দরকার নেই, যাও। শায়ানের ধমকে কেঁপে ওঠে পাখি, তড়িঘড়ি করে গাড়ি থেকে নামে। পাখি নামতেই শায়ান গাড়ি নিয়ে চলে যায়। প্রচণ্ড কান্না পাচ্ছে পাখির। মাঝরাতে মাঝ রাস্তা ছেড়ে গেল ওকে। একবার ভাবলেও না মেয়েটা একা যাবে কিভাবে, এতটা কেয়ারলেস শায়ান। শর্ট ফ্রকটা টেনে টেনে হাঁটু ঢাকতে চেষ্টা করে পাখি, ফলাফল শূন্য। উঁচু জুতোটা খুলে হাতে নেয়। যখন তখন বখাটে ছেলেদের পাল্লায় পড়তে পারে। বাবাকে কল করে গাড়ি পাঠাতে বলে। বাড়ি ফিরে ভাই বোনকে ঘুম থেকে তুলে খাইয়ে তারপর রুমে এসেছে। এই মুহূর্তে শায়ানের প্রচণ্ড ঘুম প্রয়োজন। রুমের দিকে তাকিয়ে বিরক্ত হয় শায়ান। ফুল একদম পছন্দ না ওর। রুমের চারদিকে চোখ বোলায় শায়ান, তুলতুলকে দেখতে পায় না। ভ্রু কুচকে ফেলে শায়ান। গেল কোথায় স্টুপিডটা? ফোঁস করে শ্বাস ফেলে। হাত থেকে ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের ওপর রাখে। আয়নায় নিজেকে একবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখে শায়ান। ওই মেয়েটার সাথে রুম শেয়ার করা সম্ভব না, আবার মায়ের কথা অমান্য করে অন্য রুমে শিফট হওয়াও সম্ভব না। ঠান্ডা মাথায় কিছু একটা করতে হবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। খোঁচা খোঁচা চাপদাড়িগুলো একটু বড় হয়েছে, আগের তুলনায় অনেকটা ফর্সা হয়ে গেছে। ইদানিং জিম করা হয়, তাই একদম ফিট দেখায়। এই রুমে কেউ থাকলে তাকে বলছি আমি 10 মিনিটের জন্য ওয়াশরুমে যাব, তো 10 মিনিট পরে এসে যেন এখানে কাউকে না দেখি, গলা উঁচু করে বলে শায়ান। শায়ানের কথা তুলতুলের কান অবধি পৌঁছায় না, কারণ তুলতুল অনেক আগেই ঘুমিয়ে গেছে। মাথার কাছে একটা কয়েল আর পায়ের কাছে একটা কয়েল জ্বালিয়ে শুয়েছে। খাটের পাশে চিপা জায়গা পেয়ে মশারা ওখানে বাসা বেঁধেছে। খাটের পায়া জড়িয়ে আরামসে ঘুমিয়ে আছে তুলতুল। শায়ান ফ্রেশ হয়ে রুমে আসে। এখনও রুমে কেউ নেই। স্বস্তি নিঃশ্বাস ফেলে শায়ান। যাক, আপদটা ঘাট থেকে নেমেছে, নিশ্চয়ই বাড়ি থেকে পালিয়ে গেছে। ভালোই হয়েছে। শায়ান লাইট বন্ধ করে ড্রিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়ে। 2 চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কয়েলের ধোঁয়ার গন্ধে ঘুমোতে পারছে না। ধোঁয়া একদম শায়ানের নাকে এসে লাগছে, কিন্তু শায়ান তো কয়েল জ্বালায়নি। তাহলে এক লাফে উঠে বসে শায়ান, লাইটটা জ্বালায়। খাটের বাম সাইড থেকে ধোঁয়া আসছে। শায়ান উঁকি দেয়। মুহূর্তে শায়ানের মাথা গরম হয়ে যায়, দাঁত কটমট করে। কয়েলের ধোঁয়া তুলতুলের নাকেও লাগছে, তাই তুলতুলের ঘুম ভেঙে যায়। চোখ খুলে একজোড়া লাল চোখের সম্মুখীন হয় তুলতুল। ভয় পেয়ে জোরে চিৎকার দিয়ে উঠে বসতে যায়, আর ওই লাল চোখওয়ালা মানুষটা মাথার সাথে গোতা খায়। এবার তুলতুল তুই শেষ। ভয়ে ভয়ে তুলতুল একটু একটু করে সরে এসে প্রাণপণে এক দৌড় দিতে যায়। লেহেঙ্গায় বেঁধে পড়ে যায়। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মনে মনে আওড়াতে থাকে কথাটা তুলতুল। শায়ান হাত মুষ্টিবদ্ধ করে তুলতুলের দিকে তাকিয়ে আছে। শায়ানের চোখ দিয়ে আগুন বের হচ্ছে। তুলতুল 2 চোখ খিচে বন্ধ করে ফেলে। প্লিজ আমাকে মার্ডার করবে না, আমি বাঁচতে চাই। এখনও নাতি নাতনির মুখ দেখা বাকি। কাঁদো কাঁদো গলায় বলে তুলতুল। মার্ডার করব না, খুন করব এখন। আশেপাশে কিছু খোঁজে শায়ান।
এবার বেঁচে গেলে আর কখনো এই রুমে ঢুকবো না। কিন্তু আমাকে বাঁচাবে কে? হু আর ইউ? আমার রুমে কি করছেন? এখানে ঢোকার পারমিশন দিল কে? শায়ান ভ্রুকুচকে চোখ মুখ শক্ত করে বলে। তুলতুল ফ্যাল করে তাকিয়ে থাকে শায়ানের দিকে। লোকটা স্মৃতিশক্তি হারিয়ে গেছে নাকি অন্য সমস্যা? স্মৃতিশক্তি হারিয়ে গেলে আলহামদুলিল্লাহ, তবে যাই হোক ভুলে গিয়ে ভালোই হয়েছে। এবার একে যা বোঝানো যাবে তাই বুঝবে। উফ, কি যে খুশি লাগছে। তুলতুল এক লাফে উঠে দাঁড়ায়। আমি আপনার মামাতো বোন, খুব ভালো মেয়ে আমি। আজকে বিয়ে হয়ে গেছে আমার, বর তাড়িয়ে দিয়েছে বলে এখানে এসেছি। আমি জানতাম না এটা আপনার রুম। সরি ভাইয়া, আর আসবো না। তুলতুল নাকা কান্না করে বলে। শায়ান সরু চোখে তাকিয়ে আছে। শায়ানের চোখ মুখ দেখে মনে হচ্ছে ঢোপটা গিলেছে। তুলতুল মনে মনে একটু হাসে। জাস্ট সেট আপ, গর্জে ওঠে শায়ান। তুলতুল কেঁপে উঠে ভয়ে দুপা পিছিয়ে যায়। আশিরের গল্প শোনানো হচ্ছে আমাকে? পাগল আমি? তুলতুলের দিকে তেড়ে এসে বলে শায়ান। তুলতুল দুই কানে হাত দেয়, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। প্লিজ আমাকে মেরে ফেলবেন না, আমার এখনও বরের সাথে রোম্যান্স করা বাকি, কাঁদতে কাঁদতে বলে তুলতুল। তুলতুলের কথা শুনে শায়ান দাঁড়িয়ে যায়। এইরকম মুহূর্তে কেউ এরকম কথা বলতে পারে? দাঁতে দাঁত চেপে তুলতুলের দিকে তাকায় শায়ান। জাস্ট বিরক্ত লাগছে মেয়েটাকে। আমার রুম থেকে বেরিয়ে যান, শায়ান শান্ত গলায় বলে। কিন্তু কোথায় যাব আমি? তুলতুল নাক টেনে বলে। জাহান নামে যান, ধমক দিয়ে বলে। তুলতুল তাড়াহুড়ো করে রুম থেকে বেরোতে নেয়। দরজা খুলতে গিয়ে আর পারে না। টানছে তো টানছেই, কিন্তু খুলছে না। এবার আরেক ধমক খেতে হবে। তুলতুল চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে থাকে। শায়ান বুঝতে পারে কেউ হয়তো বাড়ি থেকে দরজা বন্ধ করে দিয়েছে। বেলকনিতে জায়গা আছে। শালা বেরুশিক, আমার উপর টর্চার করছিস তো? জীবনেও বউ পাবি না, মনে মনে বলে তুলতুল। কালা নাকি? শায়ান আবার ধমক দেয়। কালা না, তবে চোখের সামনে লাট সাহেবরা থাকলে শুনতে অসুবিধা হয় বলেই তুলতুল বেলকনির দরজা বন্ধ করে দেয়। না হলে আবার এই কথার জন্য মার্ডার করে দেবে। অদ্ভুত লোক, হনুমান একটা। শায়ান দরজার দিকে দাঁত কটমট করে এক পলক তাকায়, তারপর লাইট অফ করে শুয়ে পড়ে। বেলকনিতে বসার মতো একটা মোড়াও নেই। তুলতুল ফ্লোরে বসে পড়ে। আকাশে থালার মতো চাঁদ উঠেছে। চাঁদের আলো তুলতুলের চোখে মুখে আছড়ে পড়ছে। আজ ভীষণ খুশি তুলতুল। আলোর কাছে কখনোই শায়ানকে চায়নি তুলতুল, তবে ইফাদের সাথে বিয়ে ভাঙার জন্য অনেকবার কেঁদেছে জায়নামাজে। তুলতুল বরাবরই একজন ভালো মানুষ চেয়েছে জীবনে, যে ভালো না বসলেও কখনো অপমান করবে না, মাথা তুলে রাখতে না পারলেও কখনো মাটিতে পিষে মারবে না। ইফাদের যে তুলতুলের শরীরের ওপর লোভ ছিল, এটা তুলতুল আগেই বুঝতে পেরেছিল। শুধুমাত্র বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে বিয়েটা করতে চেয়েছিল। তুলতুল জানে শায়ানের জীবনে সুন্দরী স্মার্ট একজন মেয়ের আবির্ভাব হয়েছে। মেয়েটার হাত ধরে পিক তুলে ফেসবুকে আপলোড দিয়েছে শায়ান। তুলতুল ফেক আইডি খুলে ফলো করত শায়ানকে। তুলতুল চাঁদের দিকে তাকিয়ে চিত হয়ে শুয়ে পড়ে। জানি কখনো আপনার ভালোবাসা পাবো না, খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেবেন আমায়। তবুও যে কদিন আপনার সাথে থাকবো চেষ্টা করব ভুলগুলো শুধরে নেওয়ার। আপনার চোখে আমি জঘন্য অপরাধী, কিন্তু আফসোস নিজেকে কখনো আমার জায়গায় বসিয়ে দেখলেন না। মুচকি হাসে তুলতুল। দুনিয়ার সবারই আপনজন আছে, ভালো থাকার কারণ আছে, শুধু আমারই নেই। সকাল সকাল ঘুম থেকে ওঠে তুলতুল। এই বাড়িতে সকালে সবাই ডিম ভাজি আর রুটি খায়। তুলতুল ফ্রেশ হয়ে কিচেনে চলে যায়। এখনও পুরোপুরি ভোরের আলো ফোটেনি, সবে মাত্র পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। তুলতুল লেহেঙ্গারের ওড়নাটা রুমে রেখে এসেছে। মোটামুটি ভালো রুটি বানাতে পারে তুলতুল, ইউটিউব দেখে শিখেছে। বাড়িতে কখনোই তুলতুলকে রান্না করতে দেওয়া হয়নি, তাই তেমন রান্না জানে না। কিচেনে লাইট জ্বালিয়ে আটা, আলু, ডিম, পেঁয়াজ সব খুঁজে বের করে, তারপর রান্নার কাজে লেগে পড়ে। শায়ান ভোরে ঘুম থেকে ওঠে, একটু হাঁটতে বের হয় আর একটু পুশ আপ দেয়। এটাই রুটিন হয়ে গেছে শায়ানের। আজকেও তাই জগিং স্যুট পরে বেরোনোর সময় তুলতুলকে রান্নাঘরে দেখে শায়ান। মুহূর্তে মেজাজ বিগড়ে যায়। এই মেয়ে নিশ্চয়ই মাকে ইমপ্রেস করার ধান্দায় এসব করছে। শায়ান এগিয়ে যায় কিচেনের দিকে। তুলতুল ময়দা মাখছিল। শায়ানকে দেখে মাখা বাদ দেয়। আমার মাকে ইমপ্রেস করার জন্য এসব করার দরকার নেই, ডিভোর্স আমি দেবই। নাটকবাজি বাদ দিয়ে নিজের রাস্তা খুঁজলে খুশি হব। শায়ান যেতে নিয়েও থেমে যায়। তুলতুলের দিকে তাকায়। আমাকে ইমপ্রেস করা ইম্পসিবল। ওনা ছাড়া ঘুরঘুর করলে ইফাত ইমপ্রেস হয়, শায়ান না। বলে শায়ান হনহনিয়ে চলে যায়। তুলতুলের চোখের কোণে পানি চলে আসে। অবশ্যই রাস্তা খুঁজে নেব, আমিও থাকবো না এখানে। নিজের দিকে তাকিয়ে নিজে লজ্জা পায়। ইস, ওনাটা যে কেন আনলো না। শাহেদা বেগম শানকে দিয়ে তুলতুলের জন্য জামা আনিয়েছে। তুলতুল রান্না শেষ করে একদম শাওয়াল নিয়ে নেয়। প্রচণ্ড গরম। এই ভাবসা গরমে জানটা বেরিয়ে যাওয়ার উপক্রম। শাওয়ার নিয়ে সুতি 3 পিস পরাতে বেশ হালকা লাগছে তুলতুলের। শায়ান ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। টি শার্ট খুলতে খুলতে রুমে ঢুকে। তুলতুল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। দরজা খোলার শব্দে পেছনে তাকায়।
খালি গায়ে সায়ানকে দেখে লজ্জা পায় তুলতুল। সাথে সাথে চোখ সরিয়ে নেয়। সায়ান তুলতুলের দিকে না তাকেই ওয়াশরুমে চলে যায়। সবাই একসাথে খেতে বসেছে। তুলতুল সায়ানের পাশে বসার সাহস না পেয়ে সুমুর পাশে বসে। সায়ান নাকি এসব আনহেলদি ফুড খায় না। তুলতুল সবে খাবার মুখে পড়তে যাচ্ছিল, তখনই সায়ানের এরকম কথা শুনে খাবার মুখে দিতে ভুলে যায়। যে ছেলে বস্তা বস্তায় বিরিয়ানি খায় সে নাকি এখন আনহেলদি ফুড খায় না, ঢং দেখে বাঁচা যায় না। তুলতুল মুখ বাঁকিয়ে খাওয়ায় মনোযোগ দেয়। আব্বা, আজকের মতো খেয়ে নে, বেশ ভালো হয়েছে খেতে, শাহেদা বেগম মুখে খাবার পড়তে পড়তে বলে। সায়ান নাক মুখ কুচকে ফেলে। তুলতুল খাচ্ছে আর আরো চোখে সায়ানকে দেখছি। ঢং ভালোই করতে পারে, মনে হচ্ছে রানী ভিক্টোরিয়া মেয়ের জামাই 1 কেজি সয়াবিন তেল খাইয়ে দিলে ঠিক ঢং বেরিয়ে যাবে। মা, কাল আমরা কানাডা যাচ্ছি। সায়ান কোনো রকমে নাক মুখ কুচকে রুটি ছিঁড়ে তাতে ভাজি মিশিয়ে মুখে দিয়ে বলে। আমরা? সায়ান ভ্রু কুচকে বলে, হ্যাঁ আমরা, মানে পরিবারের সবাই ফ্যামিলি ট্রিপে যাচ্ছি। ওয়াও, আমার কতদিনের স্বপ্ন কানাডা যাব, ফাইনালি স্বপ্ন পূরণ হচ্ছে। লাভ ইউ সোনা ভাই, সমু খুশিতে গদগদ হয়ে বলে। আমি যেতে পারবো না, রিটার্নের সময় হয়ে এসেছে প্রায়, এখন একদম ছুটি নিতে পারবো না। তোরা যা ঘুরে আয়, সোহেল মিয়া বলে। আমিও যেতে পারবো না, আমার সামনে এক্সাম, শান মন খারাপ করে বলে। তাহলে মা আর সমু যাচ্ছে? শায়ন মায়ের দিকে তাকিয়ে বলে। না রে, তোর বাবাকে রেখে আমি যাব না, তুই আর তুলতুল যা, ঘুরে আয়। চমকে ওঠে তুলতুল। মনোযোগ দিয়ে ওনাদের কথা শুনছিল আর খাচ্ছিল। হঠাৎ ফুপির এরকম কথায় মাথা তুলে তাকায়। তাহলে ট্যুর ক্যান্সেল? মানে কোথাও ঘুরতে যাওয়ার কথা বললেই তোমাদের এক একজনের এক এক বাহানা শুরু হয়ে যায়। বাড়িতে তো এক্সট্রা একজন আছে, সে শান আর বাবাকে রান্না করে খাওয়াবে, তাও তোমার প্রবলেম? শান রাগ দেখিয়ে বলে। মা এমনই ভাইয়া, আর ছোট ভাইয়া তোর আর এক্সাম আসার সময় পেল না? আমি তো এক্সামকে ডেকে এনেছি শাকচুন্নি। থাম তোরা, ধমক দিয়ে বলেন শাহিদা বেগম। ওরা থেমে যায়। আব্বা, তোদের নতুন বিয়ে হয়েছে, একটু সময় দিতে হবে দুজন দুজনকে, এটা তো একটা ভালো সুযোগ। তোদের হানিমুনও হয়ে গেল এই অফারেই। একগাল হেসে বলেন শাহেদা বেগম। তুলতুল লজ্জা পায়। হানিমুন শব্দটা শুনে বুকের ভিতর শীতল হাওয়া বয়ে যায়। চোখ তুলে একবার সায়ানের দিকে তাকায়। সে গভীর মনোযোগ দিয়ে খাচ্ছে। মনে হচ্ছে খাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। ওকে, আমি একাই যাব, তুই গেলে তুলতুলও তোর সাথে যাবে। আর কোনো কথা শুনতে চাই না আমি। সায়ান কটমট চোখে তুলতুলের দিকে তাকায়। তুলতুল সায়ানের দিকে তাকিয়েছিল বিধায় দুজনে চোখাচোখি হয়ে যায়। সায়ানের ফেস দেখে ঢোক গেলে তুলতুল। এর সাথে কোথাও যাওয়া যাবে না, বলা তো যায় না, প্লেন থেকেই না হয় ধাক্কা দিয়ে ফেলে দিল। আতকে ওঠে তুলতুল। এত তাড়াতাড়ি মরতে চায় না তুলতুল। মনে মনে কথা সাজিয়ে নেয় তুলতুল। ফুপিকে বলে যাওয়াটা আটকাবে। কিছু বলার জন্য মুখ খুলবে, তখনই কলিং বেল বেজে ওঠে। এখন আবার কে এলো? সুমু দেখতো। সুমু দরজা খুলে দেয়। দরজা খুলে সুমু হা হয়ে যায়। চোখের সামনে একটা পরী দেখছি। কালো শার্ট ফ্রক, সাথে কালো উঁচু জুতো। হাঁটুর একটু ওপর থেকে পায়ের পাতা পর্যন্ত দেখা যাচ্ছে। হাতা কাটা, কানে কালো বড় রিং, চুলগুলো কোমর অবধি, হালকা বাদামি কালার। হাতে লেডিস কালো ব্যাগ। ধপধপে ফর্সা মেয়েটা, একদম মনে হচ্ছে কোনো সিনেমার হিরোইন। হাই, আমি পাখি। তুমি সুমু রাইট? সায়নের পিচ্চি বোন। একগাল হেসে বলে পাখি। সুমু হালকা হেসে মাথা নাড়ায়। ভেতরে আসুন। সুমু দরজা থেকে সরে দাঁড়িয়ে বলে। থ্যাংক ইউ বলে পাখি ভেতরে ঢোকে। তুলতুল হা করে তাকিয়ে আছে পাখির দিকে। শান আগে থেকেই চেনে। শান একদিন পরিচয় করিয়ে দিয়েছিল। শাহেদা বেগম আর সোহেল রানা তাকিয়ে আছে পাখির দিকে। এরকম অশ্লীল ড্রেসে কখনো কাউকে দেখেননি তারা। পাখি এখানে হঠাৎ? শান খাওয়া ছেড়ে উঠে পাখির কাছে দাঁড়িয়ে বলে। শানকে দেখে পাখি মুখ গোমরা করে ফেলে। একদম কথা বলবো না তোমার সাথে। আমাকে অত রাতে একা ফেলে কেন আসলে? শানের পিঠে একটা থাপ্পড় মেরে বলে পাখি। সরি ইয়ার, রেগেছিলাম তো, সরি, ইনোসেন্ট ফেস করে বলে শান। পাখি ফিক করে হেসে ফেলে। তুলতুল গালে হাত দিয়ে রং তামাশা দেখছে। ইচ্ছে করছে শান আর পাখির মাথায় গুনে গুনে 4টা বাড়ি মারতে। ব্রেকফাস্ট করনি নিশ্চয়ই, চলো একসাথে করি। চলো। মা, বাবা, আমার বসের মেয়ে ফারিয়া ইবনাত পাখি। পাখি আমার মা বাবা। শায়ান পরিচয় করিয়ে দেয়। হাই আন্টি, হাই আঙ্কেল। শাহেদা বেগমও তুলতুলের মতো মুখ বাঁকায়। বসো। আবার সবাই খাওয়ায় মনোযোগ দেয়। শায়ান আর পাখি গল্প করছে আর খাচ্ছে। তুলতুলের কোথাও একটা জ্বলছে। না, সহ্য করা যাচ্ছে না। ফুপি, শান ভাইয়া আমাকে যে ড্রেস এনে দিয়েছে সেগুলো নিয়ে কানাডায় হানিমুন করতে যাওয়া যাবে না। আপনার ছেলেকে বলুন আমায় নিয়ে শপিংয়ে যেতে। আর হ্যাঁ, এটাও বলে দেবেন সাথে যেন কোনো মেকআপ সুন্দরীকে না নেয়। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে তুলতুল হনহনিয়ে রুমে চলে যায়। সবাই হা করে তুলতুলের দিকে তাকিয়ে আছে। শায়ান দাঁত কটমট করে, হাত মুষ্টিবদ্ধ করে নেয়। এই মেয়েটার কয়েক ঘন্টায় সাহস বেড়ে গেছে।
মেকআপ সুন্দরী? চোখ মুখ কুচকে বলে পাখি। এটাই কি সে মেয়েটা? পাখি শায়ানকে জিজ্ঞেস করে। শায়ান মাথা নাড়ায়। পাখি হাত মুষ্টিবদ্ধ করে। শায়ান, নিয়ে যাও। শায়ান মায়ের দিকে করুণ চোখে তাকায়, কিন্তু শাহেদা বেগম সেদিকে না তাকিয়ে চলে যায়। তুলতুল রুমে পায়চারি করছে। এখন নিশ্চয়ই শায়ান এসে 2-4টা ধমক দেবে, কড়া কথা শোনাবে। তুলতুল বেশ ভয় পাচ্ছে, কিন্তু কথা তো সত্যি। ওই সত্যি 3 পিস পরে তো আর কানাডা যাওয়া যাবে না। এই মেয়ের প্রবলেম কি তোমার? থাপ্পড় খেতে মন চাচ্ছে? শায়ান তেরে এসে বলে। তুলতুল কেঁপে ওঠে, বসা থেকে উঠে দাঁড়ায়। শুকনো একটা ঢোক গেলে শায়ান তুলতুলের সামনে দাঁড়িয়ে আছে। দুজনের দূরত্ব কয়েক ইঞ্চি। শায়ান রাগে গজগজ করছে, চোখ দুটো লাল হয়ে গেছে। তুমি যাবে না আমার সাথে। মাকে বলবে তুমি যেতে পারবে না। যদি চাও, ট্রাস্ট মি, আমি তোমাকে খুন করে ফেলবো। তুলতুলের গলার দিকে 2 হাত বাড়িয়ে দিয়ে দাঁত কটমট করে বলে শায়ান। তুলতুল চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। খুব শখ না আমার সাথে শপিংয়ে যাওয়ার? শপিং মলের ছাদ থেকে ফেলে দিলে শখ মিটে যাবে। এমন করেন কেন? তুলতুল রিনরিনে বলে। হোয়াট ডু মিন বাই এমন করি কেন? ভাগ্য ভালো এখনও দাঁড়িয়ে আছো। পাখি যদি না বোঝাতো তাহলে এতক্ষণে তোমাকে মেরে বালিচাপা দিয়ে দিতাম। পাখি নামটা শুনে তুলতুল ধপ করে চোখ খোলে। দরজার দিকে তাকিয়ে দেখে পাখি ঢুকছে। তুলতুলের মন খারাপ হয়েছিল শায়ানের কথায়, কিন্তু পাখিকে দেখে মন খারাপ উড়ে যায়। এই মন খারাপের জবাব পরেও দেওয়া যাবে, কিন্তু এদের তো আর পরেও জ্বালানো যাবে না। এবার তো একটু জ্বালাতেই হবে। তুলতুল দাঁত কালায়। শায়ান কপালে ভাঁজ ফেলে তাকায়। হলোটা কি? এত বকা দিল তাও হাসছে। যা, অসভ্য। শায়ানের পেটে গোতা দিয়ে লজ্জা পাওয়ার অভিনয় করে বলে তুলতুল। আপনি যে কি বলেন না, আমি লজ্জায় বেগুনি হয়ে যাই। ওনার আঁচলে মুখ ঢেকে মিষ্টি করে হেসে এক দৌড়ে চলে পাখিকে পাশ কাটিয়ে চলে যায় তুলতুল। শায়ানের মাথায় এখনও ঢুকছে না কি বলল ও। কি এমন বলল যে মেয়েটা একদম লজ্জায় বেগুনি হয়ে গেল? চোখ দুটো গোল গোল করে তাকিয়ে আছে শায়ান। পাখি রাগে কটমট করছে। খুব তো শায়ান বলেছিল ডিভোর্স দিয়ে দিবে, এখন এক রাতের মধ্যেই রোমান্টিক কথা বলাও শুরু করে দিয়েছে। আমি যাচ্ছি, কর্কশ গলায় বলেই পাখি হনহনিয়ে চলে যায়। শায়ান এখনও তুলতুলের কথাগুলো ভাবছে। মেয়েটা কি পাগল নাকি? পাখির কথা কান অবধি পৌঁছায়নি।